আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? সাউন্ড প্রবলেম, আপনাদের কি কারো সমস্যা হচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন। সবাই কি সবাই কি সমস্যা হচ্ছে? মার্জিয়া রহমান হচ্ছে কেক তো সুন্দর হয়নি, সুন্দর হয়নি, এটারই ভিডিও আপলোড দিলে হবে। আপনি মার্জিয়া রহমান, আপনি যদি মনে করেন আপনার কেকটা আপনি আরেকটু ভালো একটা কেক তৈরি করে আপলোড করতে পারবেন, মার্জিয়া রহমান আপু, আপনি হচ্ছে আরেকটা কেক তৈরি করে আপলোড করে দেন। হ্যাঁ, মানে কাজটা আপনি করতে পেরেছেন প্রপারলি এইভাবে। আর না হয় আপনি হচ্ছে যেই ৫টা ভিডিও যে ৫টা অ্যাসাইনমেন্ট করবেন, যেগুলো হচ্ছে আপনার ভালো সুন্দর পারফেক্ট আসে, সেগুলোও দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, একদম ক্লিয়ার আছে ম্যাম। কেক বানানোর ভিডিও আজকেই দিতে হবে? আজকে দিতে হবে এমন কথা নেই, কালকে দিলেও কোনো সমস্যা নেই। আমার ফোন সমস্যা থাকায় আজকে ভিডিও করতে পারিনি, ছবি তুলে পোস্ট করেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ছবি তুলে পোস্ট করেছেন হচ্ছে। আপু আপনারা চেষ্টা করবেন, চেষ্টা কি আপনাদের 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও করে ভিডিও ক্লিপ হচ্ছে আপনারা দিবেন আপলোড করে। হ্যাঁ, যে আপনারা কাজটা করেছেন, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে মার্কস আছে। আচ্ছা, আজ জি ম্যাম, আজ রাতে আরেকটা কেক বানাবো বাচ্চারা ঘুমানোর পর। জি ম্যাম। আম, আচ্ছা, আজ রাতে যদি আরেকটা ওটার ভিডিও করবেন, সুন্দর করে করে ওটা হচ্ছে পোস্ট করে দিতে পারবেন আপু। আচ্ছা, ঠিক আছে। যাক, শুধু একটা আপুর কেকটা হচ্ছে নিচে একটু পুড়ে গেছে, আর না হয় আমাদের প্রত্যেকের কেকগুলা কিন্তু খুবই সুন্দর এসছে। আম, কারোটাই খারাপ তেমন আসেনি, আমি দেখিনি। তবে যে আপুটার হচ্ছে কেকটা পুড়ে গেছে, ওনার কিছু সমস্যা ছিল। হ্যাঁ, তো আপু আপনার ওই কেকটা হচ্ছে মাঝখানে পানি ঘেমে হচ্ছে, যেহেতু চুলাই করেছেন আপনি, মাঝখানে ঢাকনার পানি পড়েছে, সেজন্য হচ্ছে আপনার এই সমস্যাটা। আর আপনি হচ্ছে কাপে মেপেছেন। আমরা সবসময় বলি বেকিং এর কাজ করতে গেলে একুরেট মাপ ঝোঁকটা একদম করতে হবে। হ্যাঁ, যদি আপনি এটা এইভাবে মেপে যদি সবসময় আপনার ভুল হয়, আপনি হচ্ছে মেজারমেন্ট কাপ অন্তত কিনে নেবেন। স্কেলিং মেশিন 450 থেকে 500 টাকা নেয়। যদি ওইটা কেনা সম্ভব না হয়, আপনি মেজারমেন্ট কাপ হচ্ছে 90 বা 100 টাকা দিয়ে পাওয়া যেতে পারে। সেটা হচ্ছে আপনি এমএল হিসাবেও, কোনোটাতে দেখবেন দেখা যায় এমএল লেখা থাকে। হ্যাঁ, কত গ্রামটা লেখা থাকে, ওইসব দেখে কিনবেন। ভিতরে লেখা থাকবে, দাগ দিয়ে দেওয়া থাকে, গ্রামের মাপটা বা এমএল এর মাপটা হিসাব মতো থাকে। হ্যাঁ, ওইটা দেখে হচ্ছে আপনি কিনবেন। তাহলে হচ্ছে অন্তত মেজারমেন্ট কাপ দিয়ে মাপলেও কিন্তু আপনার হবে। প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ডেন্ট করা আর প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ডেন্স, আচ্ছা আজ রাতের মধ্যে দিলে হবে। আচ্ছা, সে ফর্মের ব্যাপারে হচ্ছে নিতুল আপুর সাথে আপনারা কথা বলে নিবেন। হ্যাঁ, বা গ্রুপে হচ্ছে আপু কত তারিখ পর্যন্ত দিতে বলেছেন, ফেসবুক গ্রুপে দেওয়া আছে কত তারিখের মধ্যে আপনাদেরকে দিতে হবে, ওই ডেট অনুযায়ী আপনারা দিবেন। হ্যাঁ, ফর্মটা, জয়িতার ফর্মটা আপনারা যেই ডেট অনুযায়ী দিবেন, যেভাবে বলা আছে আপনাদের কাছে। আর প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক কিনা। আপুরা, আপনাদের ক্লাসের জন্য প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই কিন্তু খুব জরুরি। তো প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা অ্যাটেন্ড করবেন। আর হচ্ছে অন্তত যে আপনি কাজটা করতে না পারলেও আপনি অন্যদের কাজটা একটু দেখবেন। আর হচ্ছে আপনি যে কোনো ৫টা ক্লাসে অ্যাটেন্ড করলে হবে না, যে কোনো ৫টা ক্লাস না, সবগুলো ক্লাসে আপনি অ্যাটেন্ড করবেন আপু। আর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস, আপনি যদি ক্লাসে ভিডিও অন করতে সমস্যা হয়, ভিডিও অফ করে হলেও আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট কিন্তু একদম দিতে হবে, তা না হলে আপনার মার্কস কম আসবে। হ্যাঁ, আর হচ্ছে যেহেতু আপনারা একটা কষ্ট করে কোর্স করছেন, সামান্য কিছুর জন্য আর কেন কোর্সটা নষ্ট করবেন বলেন? আচ্ছা ম্যাম, আজ
শারমিন খন্দকার খন্দকার আপু লিখেছেন, ম্যাম আমার কেকটা পুড়ে গেছিল, নিচে আমি কাগজ দিয়েছিলাম আর সয়াবিন তেল দিয়েছিলাম। আচ্ছা, কাগজ দিয়েছিলেন আর সয়াবিন তেল দিয়েছেন। আপু এখন তো আমি এই সময় আপনি তখন কি করেছেন ওটা আমার ঠিক একটা মনে নাই। তখন আপনাদের যারা যারা করেছেন তাদের কাছে তো আমি বলে দিয়েছি কিভাবে করতে হবে প্রত্যেক ডিটেলস। আপনি আরেকবার ভিডিও বলতে আমার হচ্ছে যে গত ক্লাসটা যেটা ছিল কেকের ক্লাসটা, আপনি কেকের ক্লাসটা ভালো করে একটু দেখে নিবেন আবার, হ্যাঁ, যে কতটুকু কি হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আসমা ফাহমিদ আবার কেকটা অনেক সফট, মজা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। ম্যাম আজকে শম্পা লিখেছেন, ম্যাম আজকে আমি জুমে জয়েন হতে পারিনি একটা সমস্যার কারণে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আপু জয়েন থাকবেন। আমাদের তো কালকে নেই, পরের দিন, একদিন পরে একদিন, কোনো সমস্যা নেই। প্রথমবার করেছি, এত এত পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ বলতেই হলো। যাক নীলিমা আক্তার আপু আলহামদুলিল্লাহ, আমিও বলি আলহামদুলিল্লাহ, যাক আপনি করতে পেরেছেন। এখন ক্লিয়ার ম্যাম। আচ্ছা, এমএল এর গ্রামের হিসাব কি সেম হবে ম্যাম? আচ্ছা, এমএল আর গ্রামের হিসাব হচ্ছে, এমএল হচ্ছে পানি বা লিকুইড ওয়েল, এগুলার হিসাবের ক্ষেত্রে আমরা এমএলটা ব্যবহার করি। আর গ্রামের হিসাবটা তো শুকনো উপকরণে গ্রাম হয়, তবে কিছুটা কম বেশি আছে। হ্যাঁ, অনেকটাই সেম। হ্যাঁ, অনেক সময় আমরা গ্রামে যে পানিটা ধরি এমএলও সেম পানিটা ধরি। তো কিছুটা প্রায় সমান, সামান্য কম বেশি আছে, তবে কিছুটা অনেকটাই সমান। আমরা অনেক সময় মেপে ফেলি। হ্যাঁ, তবে গ্রামেরটা গ্রামেই মাপা উচিত। এমএল আর গ্রাম সেম না, তবে এমএল আর গ্রামে কিছুটা তফাৎ আছে। অলমোস্ট সেম, কিন্তু কিছুটা হলেও তফাৎ আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, চুলার তাপ তাপ হয়তো বেশি ছিল। হ্যাঁ, পুড়ে গিয়েছে আপু, আপনার চুলার তাপ বেশি ছিল, চুলার তাপ অতিরিক্ত। আমি বলেছি যে মিডিয়াম টু লো, মানে মিডিয়াম টু লো মানে নিচের দিকে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, মানে লো হিটে আপনি মোট কথায় রান্না করবেন, ঠিক আছে? আচ্ছা, মারফুয়া মুরসালিন আপু লিখেছেন, ম্যাম আমার হচ্ছে কেক ডিমোল্ড করার পর দেখি কেকের মাঝখানে ফাঁকা হয়ে গেছে, কারণ বুঝলাম না। আপু ওটা হচ্ছে আপনি হয়তো গরম গরম ডিমোল্ড করেছেন এই জন্য, কিন্তু আপনারটা যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। অনেক সময় গরম গরম ডিমোল্ড করলেও ফেটে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আপনারা অনেকে অনেক কিছু লিখছেন। আমি হচ্ছে আমরা যেহেতু আমাদের আজকে থিওরিক্যাল ক্লাস শেষে যদি পারি আপনাদের উত্তরগুলো আমি আরো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে সাথী একটা আপু লিখেছেন, আপু প্রথম ১০ মিনিট মিডিয়াম হিট আর পরে ৩০ থেকে ৩৫ মিনিট লো আছে পারফেক্ট হয়। এই যে আপু চুলায় তৈরি করে, খেয়াল করেন পুরা, যে প্রথমে হচ্ছে আপনারা ১০ মিনিট হচ্ছে মিডিয়াম হিটে দিবেন, পরে হচ্ছে ৩০ থেকে ৩৫ মিনিট, লাস্টের দিকে হচ্ছে লো আঁচে করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা এত কমেন্টস করছেন, এখন ক্লাস শেষ, আমাদের ক্লাস করে হচ্ছে থিওরিক্যাল ক্লাস করাতে হবে। আমি লাস্টের দিকে আপনাদের উত্তরগুলো আবার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তা আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। আজকে আমরা হচ্ছে পড়াবো আমাদের যেহেতু ৬তম ক্লাস, ডে 6। হ্যাঁ, আচ্ছা, শামিমা খন্দকার আপু লিখেছেন, আমি প্রেগনেন্ট ম্যাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গতকাল ক্লাসে জয়েন হয়ে অসুস্থতা আহ, আহ, অসুস্থতার কারণে বের হয়েছিলাম, অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আর আপনি হচ্ছে বের হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে আপনার জন্য ভালো হতো। হ্যাঁ, যেহেতু আপনি কষ্ট করে জয়েন হয়েছিলেন, পরে আবার অসুস্থতার কারণে বের হয়ে গেলেন, তো আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্স সবসময় আপনারা অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে রাখেন। হ্যাঁ, তাহলে আর অনেক সময় না ক্লাস করতে করতে আমরা ভুলে যাই।
ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে ফুড হ্যান্ডেলিং। ক্লাসের টপিকস হচ্ছে ফুড হ্যান্ডেল অ্যান্ড স্টোর অপারেশন। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে কি ফুড হ্যান্ডেল অ্যান্ড স্টোর অপারেশন। ঠিক আছে? তো যে সকল পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমরা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে জিনিসপত্র বা এবং আমাদের জিনিসপত্র বা গোল সঠিকভাবে স্টোর করা যায়। জিনিসপত্র বা গুডস, গুডস মানে কি? গুডস মানে হচ্ছে আমাদের জিনিসপত্রকে এখানে গুডস বোঝাচ্ছে। সঠিকভাবে স্টোর করা যায় এবং পরবর্তীতে মালামালের সঠিক গুণাগুণ বজায় রেখে বাজারজাত করা হয়, তবে তাকে স্টোর অপারেশন বলা হয়। যে কেউই স্টোর অপারেশনের মাধ্যমে স্মুথলি তাদের মালামাল যথাযথভাবে বাজারজাত করতে সক্ষম হবে। প্রোডাক্টিভলি স্টোর অপারেশন পেতে একজন স্টোর ম্যানেজার, সুপারভাইজার, এন্টারপ্রেনর অবশ্যই সেই দিকে কি করবে? সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেদিকে কি করবে? সেদিকে লক্ষ্য রাখবে। যেমন প্রথমত হচ্ছে গুডস বা জিনিসপত্রগুলো কি প্রাইমারি টাস্ক নির্ধারণ করতে হবে জিনিসপত্রগুলো। ঠিক আছে? প্রাইমারি টাস্ক নির্ধারণ করতে হবে। যেমন ফুড হ্যান্ডেলিং এর ক্ষেত্রে কোন খাবারটা কোথায় কতক্ষণ সংরক্ষণ করা যাবে, খাবারের পুষ্টি গুণাগুণ কি কি, খাবারটা কোন কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হতে পারে, সংক্রামিত হলে কি পদক্ষেপ অনুসরণ করলে খাবারটা পুনরায় উপযোগী করা সম্ভব হবে, খাবারটা দূষিত হলে কি কি রোগ বা মানব দেহে কি কি সমস্যা হতে পারে, এই সকল সম্পর্কে কি করতে হবে? সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তবে আপনি যথার্থ ফুড হ্যান্ডেলিং করতে সক্ষম হবেন। বুঝতে পেরেছেন? স্টোর বা সংরক্ষণ করার আগে খাবারগুলোর গোল সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে উপলব্ধি করতে হবে কি করার মাধ্যমে আমাদের গুডসগুলো বেটার থাকবে তা নিয়ে পূর্বেই ভাবতে হবে। যেমন আমরা যদি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করি, তখন কি স্যান্ডউইচটা যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে কি করতে হবে? ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখতে পারবো আমরা। আবার পাউরুটি হার্ড হয়ে গেলে কিন্তু বা ড্রাই হয়ে গেলে সেই ক্ষেত্রে ঢেকে রাখতে হবে। সেজন্য আমাদের সংরক্ষণের বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাই ফুড প্রসেসিং এর ক্ষেত্রে ফুডের যে উদ্দেশ্য বা লক্ষ্য, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। শুধু আমরা ফুডটাকে কি করব, যে প্রসেস করে রাখলেই যে শেষ তা না। আমাদের কোম্পানির পাশাপাশি যে সকল কম্পিটিটররা থাকেন, তাদের মালামাল সংরক্ষণের জন্য তারা কি কি উপায় বা পদক্ষেপ গ্রহণ করে তা সম্পর্কে জ্ঞান রাখা ভালো। তবে কি আমরা আমাদের মালামাল সংরক্ষণের জন্য বেটার পদ্ধতি গ্রহণ করতে পারবো এবং একই সাথে কাস্টমারদের কাছে মালামাল বেটার ওয়েতে পৌঁছে দিতে পারবো। যে কোম্পানি ফুড সাপ্লাই করবে তাদের অবশ্যই বুঝতে হবে কাস্টমাররা কি চাচ্ছে। তাদের চাওয়ার উপরই নির্ভর করবে আমরা তাদের কাছে কিভাবে খাবারটা সাপ্লাই করব। এই ক্ষেত্রে কিভাবে সাপ্লাই করব, এই ক্ষেত্রে কোম্পানিকে সাধারণত তিনটা বিষয় মাথায় রেখে কি করতে হবে? মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে কোয়ালিটি, আর একটা হচ্ছে স্পিড। এই তিনটিকে সামঞ্জস্য করে খাবার সাপ্লাই করতে হবে। ঠিক আছে? আমি আবারও বলছি, একটা হচ্ছে কি করতে হবে? কস্ট, আরেকটা হচ্ছে কোয়ালিটি, আরেকটা হচ্ছে স্পিড। এই তিনটা বিষয়কে মাথায় রেখে আমাদেরকে
সাপ্লাই করতে হবে খাবার। খাবারের খাবারের মান অর্থাৎ হচ্ছে কোয়ালিটি অবশ্যই উন্নত রাখতে হবে, অবশ্যই উন্নত রাখতে হবে এবং কস্ট এমনভাবে রাখতে হবে যেন কি সর্বস্তরের মানুষ কেনার সামর্থ্য রাখে এবং খাবারের মান কি খাবারের মান সম্পূর্ণ খাবারের মান সম্পূর্ণ খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে কাস্টমারদের সামনে উপস্থিত করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে কি আমরা যখনই স্টোর অপারেশন নিয়ে কথা বলবো তখন অবশ্যই কি তখন অবশ্যই আমাদের মাথায় এই তিনটা কথা রাখতে হবে। কোনটা? একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে কোয়ালিটি, আর একটা হচ্ছে স্পিড। বুঝতে পেরেছেন? কোন স্ট্র্যাটেজি আমাদের মেনে চলতে হবে এটা সাকসেসফুল স্টোর অপারেশনের জন্য এটা বেশি প্রয়োজন। স্টোর অপারেশন বা হেড ম্যানেজার হওয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে কি কি গুণ আপনার খাবারে রয়েছে। মানে আমি যখন খাবারটা সাপ্লাই করতে যাব সেল করব তখন আমাকে কিন্তু বলতে হবে, কাস্টমার আমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা এই এই খাবারটায় কি কি উপকরণ দেওয়া আছে। যেমন আমরা আজকে কেক তৈরি করেছি, তখন আপনি যদি নিজে তৈরি করেন বা আপনি যদি এই সম্পর্কে জ্ঞান রাখেন, আপনি তৈরি না করলেও হ্যাঁ প্রোডাকশনে না থাকলেও একটা ম্যানেজার ওই রিলেটেড যে হ্যাঁ ম্যানেজার বলতে পারবে যে এই আজকের কেকের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এবং এই ইনগ্রিডিয়েন্টসের কারণে কারো হচ্ছে খাবারে অ্যালার্জি হবে কিনা, কাস্টমার অ্যালার্জি হবে কিনা সেটা যদি জানতে চায় কাস্টমারকে সেটা বলতে হবে যে এটাতে এটা এটা দেওয়া। আপনি যদি যার সমস্যা সে হয়তো নিবে না, যার হয়তো বা সে এটা খেলে ভালো হবে সে খাবে। তো এরকম হচ্ছে জানতে হবে। ঠিক আছে? তাহলে কি কি গুণ রয়েছে খাবারে এগুলা কি জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি কাস্টমারদের অ্যাট্রাক্ট সহজেই করতে পারবেন। তাহলে আপনি যদি আপনি প্রোডাক্ট সম্পর্কে বলতে পারেন তাহলে কিন্তু আপনি কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন না যে উনি সবকিছু জানে, এটা ভালো মন্দ সম্পর্কে সবকিছু বলছে, তখন কাস্টমাররাও কিন্তু কি আগ্রহী হবে। আর আর হচ্ছে অন্যান্য কম্পিটিটরদের মধ্যে কি কি কোয়ালিটি আছে বা কোন কোয়ালিটি গুলো আপনার কম্পিটিটরদের আপনার যে যারা আছেন তাদের মধ্যে নেই, সেটা ডিফারেন্স গুলো আপনি বুঝতে পারবেন। বাহ্যিকভাবে কি কোন দিকগুলো প্রয়োজন হয় স্টোর করতে। হ্যাঁ, বাহ্যিকভাবে স্টোর অপারেশনের জন্য স্টোর অপারেশনের জন্য তা আমাদের সবারই জানা প্রয়োজন। যেমন যে টিম বা কাস্টমার আপনাদের কোম্পানি থেকে খাবার নিবে বা ফুড নিবে, তার উদ্দেশ্যটা কি তা জেনে সেই অনুযায়ী বাজারে দ্রব্য বাজারজাত করব। কাস্টমারের চাহিদাটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন কোনো খাবার সেল করবেন, সাপোজ আপনি একটা কেক তৈরি করলেন, এখন আপনার কাস্টমার হচ্ছে বাদামে অ্যালার্জি আছে, সে বাদাম খায় না, তখন আপনি ফ্রুটস কেক তৈরি করে দিবেন। তখন হচ্ছে কি উপরে আপনি বাদামটা দিবেন না, তখন আপনি হচ্ছে টুটি ফুটি দিবেন বা মোরব্বা দিবেন, হ্যাঁ কিশমিশ দিবেন, অন্যান্য ড্রাই ফ্রুটস গুলো দিবেন, কিন্তু বাদামটা অ্যাভয়েড করবেন। তো আপনাকে বুঝতে হবে আপনার কাস্টমারের চাহিদাটা কি। হ্যাঁ, তো এটা হলো কাস্টমারের চাহিদা বুঝে অনেক সময় আমাদেরকে বাজারে বাজারজাত করতে হবে জিনিসপত্র, মানে কাস্টমার ডিমান্ড অনুযায়ী। যে কোনো ধরনের কাস্টমার এর কাছে আপনার কোম্পানির ফুড সাপ্লাই করেছেন তা জেনে দ্রব্যমূল্য নির্ধারণ করতে হবে। যেমন আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি জন্য দাম ক্রমান্বয়ে কমিয়ে রাখতে হবে। এখন আপনার খাবারের দামটা এত বেশি রাখলেন যে সাধারণ সব জনতারা খেতেই পারছে না। তাহলে কি হবে? আপনি একটা কেক তৈরি করলেন, কেকের দাম আপনি রাখলেন সাপোজ হচ্ছে কালকে আজকের কেকটা রাখলেন 500 টাকা, তাহলে কি কাস্টমার কিনে খেতে পারবে? পারবে না। এখন তার জন্য একটা রিজনেবল এমন একটা প্রাইস রাখতে হবে আপনাকে। আগে হচ্ছে মার্কেট প্রাইসটা যাচাই করতে হবে কিরকম, তারপর আপনার কস্টটা কিরকম, সবকিছু যাচাই করে তারপর একটা মূল্য নির্ধারণ করতে হবে। ঠিক আছে?
তাহলে কি হবে, আপনার যে কোম্পানি থেকে খাদ্য ক্রয়ের সামর্থ্য অর্জন করবে। আবার বুঝতে হবে আপনার কোম্পানি কি, আচ্ছা কথা কেটে কেটে আসছে। একজনে লিখেছেন আপু, ফেরদৌস ফারহান আপু লিখেছেন একটু কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা তুলফা আপু লিখেছেন, মারিয়া রহমান তুলফা আপু লিখেছেন আমার কেকটা একটু বেশি, চিনিটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমি যে রেসিপিটা দিয়েছি এটাতে বেশি হওয়ার আবার কম হওয়ারও কোনো চান্স নেই। হ্যাঁ, অ্যাকুরেট যে পারফেক্ট রেসিপিটাই দিয়েছি আপু। হয়তোবা আপনি কোনো ক্রমে মেজারমেন্ট করার সময় আপনার কম বেশি হয়েছে কিনা জানি না। ম্যাম একটু ঠিক হয়েছে, ম্যাম এখন ঠিক হয়েছে, মাঝে আচ্ছা আচ্ছা লীনা সেন আপু লিখেছেন ক্লিয়ার আছে। তাহলে আপু আপনার ওখান থেকে হয়তোবা সমস্যা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ক্লাসে আসি আবার। আমাদের যখন কাজগুলো করব আমাদের অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করে আমাদের কাস্টমাইজ কেক বলেন, কাস্টমাইজ যে কোনো জিনিস প্রোডাক্ট বলেন, আমাদেরকে কাস্টমাইজ করতে হলে অনেক জিনিস চিন্তা করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন তাহলে চলে যাই পাস্তুরাইজেশন। ঠিক আছে, পাস্তুরাইজেশনটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিশাল একটা ভূমিকা রাখে। হ্যাঁ, পাস্তুরাইজড করা, আমরা অনেক জিনিস পাস্তুরাইজেশনের মাধ্যমে হয়ে থাকে। তো এটা হলো একটা প্রক্রিয়া যেখানে ফুডকে মানে যে কোনো খাবারকে পাস্তুরাইজড করার আগে সেটা হচ্ছে কি ফুডকে উত্তপ্ত করা হয়। এটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবারে যখন জীবাণু মারা যায় তখন এটাকে ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। বুঝতে পেরেছেন? আবার বলছি, পাস্তুরাইজেশন হলো একটি প্রক্রিয়া। হ্যাঁ, পাস্তুরাইজেশন হলো কি একটি প্রক্রিয়া যেখানে ফুডকে বা খাবারকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত মানে কি গরম করা হয়। এটা নির্দিষ্ট সময় পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি করা হয়, গরম করা হয়। খাবারে যখন জীবাণু মারা যায় তখন এটাকে ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এটাই হলো পাস্তুরাইজেশন। এখন পাস্তুরাইজেশন কিন্তু বিভিন্ন টেম্পারেচার আছে, বিভিন্ন টাইম আছে। পাস্তুরাইজেশন কিন্তু অনেক ভাবে অনেকগুলো নামে পাস্তুরাইজেশন মানে অনেক রকমের পাস্তুরাইজেশন করা হয়। ঠিক আছে, বিভিন্ন পদ্ধতিতে পাস্তুরাইজেশন করা হয়। আচ্ছা তাহলে আমি আবার একবার বলি, এটা হলো কি, পাস্তুরাইজেশন হলো একটা প্রক্রিয়া যেখানে ফুডকে উত্তপ্ত করা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। খাবারে যখন জীবাণু মারা যায় তখন এটাকে ঠান্ডা করে কি করা হয়, সংরক্ষণ করা হয়। পাস্তুরাইজেশন করার উদ্দেশ্য হলো প্যাথোজেন বা জার্মকে নিষ্ক্রিয় করে ফেলা। হ্যাঁ, পাস্তুরাইজেশন কি করে, খাবারে কি করে, প্যাথোজেন বা জার্ম এটাকে নিষ্ক্রিয় করে মেরে ফেলা হচ্ছে এটার উদ্দেশ্য। খাবারের মেয়াদ বৃদ্ধি করা বা দীর্ঘস্থায়ী করা, খাবারের মেয়াদ বৃদ্ধি করা বা দীর্ঘস্থায়ী করা, এটা হচ্ছে কি পাস্তুরাইজেশনের উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে ক্ষতিকারক এনজাইম কে ডিঅ্যাক্টিভেট করে ফেলা। বুঝতে পেরেছেন? ক্ষতিকারক এনজাইম মানে কি, ক্ষতিকারক এনজাইম হচ্ছে ধরেন ব্যাকটেরিয়া, এগুলাকে হচ্ছে কি করা, ডিঅ্যাক্টিভেট করে ফেলা। হ্যাঁ, মানে মেরে ফেলা। তারপরে হচ্ছে কাঁচা দুধের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, কক্সিলা বার্নিটি নামক এক ধরনের কি থাকে, ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, কাঁচা দুধের মধ্যে এক ধরনের কি থাকে, ব্যাকটেরিয়া থাকে। কক্সিলা কক্সিলা বার্নিটি নামে এক ধরনের কি থাকে, ব্যাকটেরিয়া থাকে।
ঠিক আছে? ব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া থাকে কক্সিলা বার্নিটি নামে। ঠিক আছে? পাস্তুরাইজেশনের মাধ্যমে পাস্তুরাইজেশনের মধ্যে কাঁচা দুধ থেকে এই ব্যাকটেরিয়া দূর করতে পারি আমরা। ঠিক আছে? আচ্ছা, ফেরদৌস ফারহানা আপু লিখেছেন প্র্যাকটিক্যাল ক্লাস কবে কবে হবে? আপু একটা হচ্ছে আমরা যেহেতু আপনাদের ক্লাসটা হচ্ছে আগে এরকম ছিল না, আগে হচ্ছে সবগুলো প্র্যাকটিক্যাল শেষে করাতাম, এখন হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মাঝখানে মাঝখানে করাবো। একটা ক্লাস আমার যেমন আজকে হচ্ছে থিওরিক্যাল ক্লাস, কালকে আবার আমি প্র্যাকটিক্যালে চলে যাব। হ্যাঁ, তো আমি আর হচ্ছে ক্লাস শেষে আগে আপনাদেরকে জানিয়ে দিব কালকের প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে আমরা কি কি আইটেমস গুলা দেখাবো এবং কি কি ইনগ্রেডিয়েন্টস গুলা লাগবে। ঠিক আছে? তো আপনারা যখন যাবেন অলমোস্ট আমাদের কেক বিস্কিট যেগুলো তৈরি করবো অলমোস্ট সেম আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে। আর হচ্ছে অন্যান্য জিনিসগুলা একটু অন্য টাইপেরও হতে পারে, সেজন্য তেঁতুলের চাটনিতে যেমন তেঁতুল লাগবে। ঠিক আছে? এই ধরনের মানে অন্য কিছুতে অন্য জিনিস লাগবে, তবে চিনি, ময়দা, ডিম ম্যাক্সিমাম গুলাতেই লাগে। ঠিক আছে? আমি হচ্ছে জানিয়ে দিব আপু। আচ্ছা, তাহলে পাস্তুরাইজেশনের মধ্যে কাঁচা দুধ থেকে এই ব্যাকটেরিয়া দূর করতে পারি আমরা হচ্ছে কি করার মাধ্যমে? পাস্তুরাইজেশনের মাধ্যমে। কোন ব্যাকটেরিয়া? কক্সিলা বার্নিটি এই ব্যাকটেরিয়াকে দূর করতে পারি। যেসব খাবারে পিএইচ এর মান 4.6 এর কম তাদের ইজিলি আমরা কি করতে পারি? পাস্তুরাইজড করা যায় বা করতে পারি। হ্যাঁ, যেমন মিল্ক, স্প্যাগেটি সস, হ্যাঁ, স্প্যাগেটি সস, এগুলোর মধ্যে এগুলো হচ্ছে সহজে পাস্তুরাইজড করা যায়। ঠিক আছে? আচ্ছা, পাস্তুরাইজেশন ইজ প্রসেস অফ হিটিং অ্যান্ড কুলিং। পাস্তুরাইজেশনটা হচ্ছে এমন একটা প্রসেস যেটা হিটিং করা হয় এবং কুলিং করা হয়। ঠিক আছে? তাহলে পাস্তুরাইজেশনটা কি? প্রথমে হচ্ছে হিট দিয়ে আমরা জার্ম এবং বিভিন্ন ক্ষতিকারক এনজাইমকে কি করি? নিষ্ক্রিয় করে ফেলি। পরবর্তীতে ঠান্ডা করে এর স্বাদ আগের মতো বজায় রাখার চেষ্টা করা হয়। হ্যাঁ, অনেক সময় উচ্চ তাপের কারণে বা বেশি সময় ধরে তাপ দেওয়ার কারণেও কিন্তু এর গুণগত মান নষ্ট হতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পরে আবার কথা বলি। হ্যাঁ, হামিদা রহমান আপু লিখেছেন হচ্ছে মায়োনিজ বানানোর কথা। আপু, মায়োনিজ হচ্ছে
আমরা হচ্ছে ঘরে যেভাবে করি ওটা হচ্ছে আমরা ৭ থেকে ১০ দিন সর্বোচ্চ আমরা রাখতে পারি। ওটা হচ্ছে আর যেটা বাজার থেকে আমরা আনি সেটা হচ্ছে প্রসেসের কারণেই। আর যেটা হচ্ছে আমাদের বাইরে থেকে আনি সেটা অনেকদিন আমাদের থাকে। হ্যাঁ? এটা হচ্ছে প্রসেসের কারণে। আর হচ্ছে আপু আমাদের যেটা কোর্সের সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস করাচ্ছি। হ্যাঁ? তো যদি কখনো ওরকম সুযোগ থাকে ইনশাআল্লাহ আমি শিখাবো আপনাদের কাছে, আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। সেরকম যদি আমাদের যদি এখান থেকে কোনো বেকিং এর কোনো ক্লাস হয়, সেই বেকিং এর ক্লাসে তো আমাদের বার্গার বা এই ধরনের অনেক ধরনের খাবারে তো মায়োনিজটা যায়। তো ওরকম যদি কিছু থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে শিখাবো সেটা। আর আপু লিখেছেন হসপিটালে গিয়েছেন, মার্জিয়া লিমা আপু লিখেছেন বাবু অসুস্থ থাকার কারণে হসপিটালে গিয়েছেন, ইনশাল্লাহ আগামীকাল জয়েন করবো ইনশাল্লাহ আপু। হ্যাঁ আপু তাসনিয়া হক আপু লিখেছেন যদি জানিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ জানাবো কি কি উপকরণ লাগবে। আচ্ছা তুলফা আপু লিখেছেন রেডি রাখতে পারবো ম্যাম। আচ্ছা পারবো, আচ্ছা ঠিক আছে ওকে আপুরা, আমি জানিয়ে দিব। দেখি আমি একটু আগে আগে ক্লাসটা শেষ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব কি কি আমাদের হচ্ছে আমরা রেডি রাখবো। ঠিক আছে? তো হচ্ছে তাহলে আমরা কি জানলাম যে বেশিক্ষণ তাপ দিলে উচ্চ। আচ্ছা তাসনিয়া হক লিখেছেন আপু কেকের ক্রিম তৈরি করা দেখানো হবে। কেকের ক্রিম তাই তাসনিয়া আপু, আচ্ছা আমাদের তো হচ্ছে প্লেন কেকটা আমরা তৈরি করি, প্লেন কেক যেটা তৈরি করছি এখানে তো আমাদের ক্রিম যাচ্ছে না। যদি হচ্ছে আমি স্পঞ্জ কেক তৈরি করে থাকি তাহলে কিন্তু আমাদের কেকের ক্রিমটা হচ্ছে লাগতো। হ্যাঁ তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা কেকের ক্রিমের ভিডিও দেওয়া আছে, চকলেট কেকের ক্রিম বা এমনিতে কেকের ক্রিম ডিটেলস ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। হ্যাঁ আচ্ছা আমাদের যদি স্পঞ্জ কেক থাকতো, যদি বেকিং এর কোনো আমাদের কোর্সটা থাকতো তাহলে কিন্তু আমরা হচ্ছে এটাতে ক্রিম যেত, তখন আমি দেখাইতাম। এটা আমাদের সিলেবাসে নাই আপু। হ্যাঁ যেহেতু আমাদের প্লেন কেক হচ্ছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের অনেক সময় উচ্চ তাপেও কি হয় খাবার গুণগত মান, খাবারের যে গুণগত মান বা ভিটামিন সেটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? আবার হচ্ছে যদি হিট আমরা যদি আবার হিট কোনো খাবার হিটের পরে খাবারকে কুল করে নেই তবে খাবারের পুষ্টি গুণাগুণ এতটা হারায় না। হ্যাঁ মানে একবার গরম করলাম, গরম করে যখন ঠান্ডা করে নেই সেটাতে আবার কি হয় না, গুণগত মান অত নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে মোসাম্মদ সাবিনা ইসলাম আপু লিখেছেন বালা চাওটা শিখতে চাই আপু। বালা চা, বালা চাওটা আসলেও মজা না? আচ্ছা আর আরেক আপু সাথী আপু লিখেছেন আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিন ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু দিয়ে দিব, আমরা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা আমরা এখন আবার পড়ায় আসি, অনেক কথা বলি, খালি কথা বলি আমরা, গল্প করতে কিন্তু অনেক মজা না? আচ্ছা কিন্তু পড়তেও হবে। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট লুইস পাস্তুর এই প্রক্রিয়ায় প্রথম খাদ্য সংরক্ষণ করেন। হ্যাঁ মানে খাদ্য যে সংরক্ষণ করার একটা যে প্রসেস আছে এটা হচ্ছে প্রথম ফ্রেঞ্চ সায়েন্টিস্ট কে করেছেন, লুইস পাস্তুর। পাস্তুর এই নামে মানে উনার যে পাস্তুরাইজেশন থেকে পাস্তুর ওনার নাম থেকে, হ্যাঁ পাস্তুর থেকে পাস্তুরাইজেশন এই নামে হচ্ছে উনি সর্বপ্রথম ওয়াইন বিয়ার এই টক ভাব স্পষ্ট মানে এটা ঠিক রাখার জন্য এই পদ্ধতিতে অবলম্বন করেন।
এই পদ্ধতিটা, হ্যাঁ, পাস্তুরাইজেশন পদ্ধতিটা। পাস্তুরাইজেশনের মধ্যে যে ২ টা জিনিস আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে তা হলো টেম্পারেচার আর একটা টাইম। তাহলে কোন ২ টা জিনিস এটা কিন্তু ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ? প্রতিনিয়ত আমাদের কি লক্ষ্য রাখতে হবে পাস্তুরাইজেশন করার সময়? একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে টাইম, হ্যাঁ? টাইম এন্ড টেম্পারেচার এই ২ টা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, কাঁচা দুধকে পাস্তুরাইজেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। পাস্তুরাইজেশন কয়েক প্রকার রয়েছে। এইগুলা নিয়ে এখন আলোচনা করব আমরা, হ্যাঁ? একটা হচ্ছে ভিএইচটি। ভিএইচটি হচ্ছে ভেরি হাই টেম্পারেচার। এটা প্রতি সেকেন্ডে ১৩০ ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হয় দুধে। প্রচন্ড তাপ একক সময়ে প্রদান করা হয়। এই উচ্চ তাপমাত্রাকে ভিএইচটি বা ভেরি হাই টেম্পারেচার বা ইউএইচটি আল্ট্রা হাই টেম্পারেচার বলা হয়। ঠিক আছে? এই অধিক তাপ কক্সিলা বার্নিটি কে মেরে ফেলে। কক্সিলা বার্নিটি এই যে একটা এনজাইম আছে, একটা হচ্ছে যে অণুজীব আছে, এটাকে কি করে এই হিটে হচ্ছে মারা যায়। ঠিক আছে? নীলিমা আক্তার লিখেছেন আরো আরো অনেক কিছু শিখার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আপু। আচ্ছা, যেটা কিউ ফিভার তৈরি করে, হ্যাঁ, আবার এই অধিক তাপ অনেক ধরনের জৈব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, যার ফলে ৯ মাস দুধ সংরক্ষণ করা যায়, হ্যাঁ। এলটি লং টাইম অ্যান্ড লো অ্যাট টেম্পারেচার। এলটি মানে হচ্ছে সংক্ষেপে এটাকে এলটি আমরা দিয়েছি, লং টাইম অ্যান্ড লো অ্যাট টেম্পারেচার, হ্যাঁ। এইখানে মিল্ককে 63 মানে 63 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিট কি করা হয়, দুধকে তাপ দেওয়া হয়, হ্যাঁ। আমরা যে বাজার থেকে যে মিল্ক পিঠা বলেন, যেসব দুধ আমরা প্যাকেট দুধ এনে খাই, ওগুলা হচ্ছে পাস্তুরাইজড করা, হ্যাঁ, পাস্তুরাইজেশন করা দুধ, হ্যাঁ। তো এটা হচ্ছে এই দুধটাকে কি করে 63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট দুধকে তাপ দেওয়া হয়। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে যখন যারা কাজ করবেন তারা হচ্ছে বড় বড় মেশিনে আপনারা দেখতে পারবেন কত ডিগ্রি তাপমাত্রা দেওয়া হচ্ছে, কিভাবে পাস্তুরাইজড করা হচ্ছে, কোন পাস্তুরাইজডের মাধ্যমে কোনটাকে হচ্ছে সংরক্ষণ করা হয়, এগুলো আমরা তখন জানতে পারবো। ইন্ডাস্ট্রিয়াল বিষয়গুলো হচ্ছে আমরা অনেক সময় ঘরে এগুলো আমাদের পক্ষে সম্ভব না, হ্যাঁ, জানা। তো এই পাত্রের মধ্যে হচ্ছে একটা লাঠি বা দণ্ডায়মান, এটা বড় পাতিলের মধ্যে হচ্ছে এটাকে একটা জাল দেওয়া হয় দুধকে, হ্যাঁ, লাঠি দিয়ে বা বড় কাঠি দিয়ে ক্রমাগত নাড়তে হবে। তা না হলে কি হবে, আস্তে আস্তে দুধ হচ্ছে ক্রিম ফরমেটে চলে আসবে। তাই একটা বড় দণ্ড বা হচ্ছে নাড়ুনি দিয়ে ক্রমাগত নাড়তে হবে, যেন দুধ ক্রিম হয়ে জমাট না বাঁধে। যেহেতু কম তাপ পাত্রে দেওয়া আছে, তাই পাত্রের সব জায়গায় কি তাপমাত্রা যায় না, তাই ক্রমাগত নাড়লে কি হবে না, তাপমাত্রা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। যদি যতক্ষণ আমরা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে এটা সব জায়গায় কি হবে, সমানভাবে ছড়িয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা, তারপর আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে হাই টেম্পারেচার শর্ট টাইম, হ্যাঁ। এই পদ্ধতি অবলম্বন করে ফ্রুটস, ভেজিটেবলস, বিয়ার, ওয়াইন, আবার হচ্ছে কিছু ডেইরি প্রোডাক্টসও সংরক্ষণ করা যায়। পাস্তুরাইজেশন অনেক ধরনের হয়, তবে এই ক্ষেত্রে খাবারের কালার ভালো থাকে, স্বাদের মানটাও ভালো থাকে। তারপর হচ্ছে এখানে টাইম রেঞ্জটা 15 সেকেন্ড হবে, আর টেম্পারেচার হবে কি 72 ডিগ্রি সেলসিয়াস, মানে 72 ডিগ্রি সেলসিয়াস হবে, হ্যাঁ। কোন প্রক্রিয়ায়, এইচটিএসটি মানে হাই টেম্পারেচার শর্ট টাইম। ঠিক আছে? তারপর এটাকে আবার ঠান্ডা করা হয় 4 ডিগ্রি সেলসিয়াসে। এই প্রক্রিয়ায় দুধ সংরক্ষণ করা এবং দুধে থাকা অনেক হার্মফুল ব্যাকটেরিয়া কি হয়, মারা যায়। ঠিক আছে?
তো এরকম হচ্ছে আরো অনেক ধরনের আমাদের হচ্ছে পাস্তুরাইজেশন আমরা করে থাকি। হ্যাঁ, অনেক ধরনের পাস্তুরাইজেশন, একটা হচ্ছে আলট্রা পাস্তুরাইজেশন আছে, পিইএফ মানে পাস্ট পালস ইলেকট্রিক ফিল্ড, তারপরে অনেক ধরনের পাস্তুরাইজড আছে। হ্যাঁ, তো এই এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায়। এই ক্ষেত্রে কি হয়, বিভিন্ন ধরনের পাস্তুরাইজ আছে যেটা আমরা করব। আর হচ্ছে এই পাস্তুরাইজ করার সুবিধাগুলো আমরা জানি। প্যাথোজেন মেরে ফেলে, প্যাথোজেন মানে কি, যে কোনো জীবাণু মেরে ফেলে। তারপর হচ্ছে ইনহ্যান্স স্টোর পিরিয়ড, মানে হচ্ছে কি আমরা যখন কোনো খাবার স্টোর করব তখন কিন্তু এটা আরো ভালোভাবে এটা ওই সময়টায় সংরক্ষণ বা ভালো থাকবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আর সুবিধাগুলো হচ্ছে কি প্যাথোজেন্স মেরে ফেলে। তারপরে হচ্ছে মানে যে কোনো খাবার সংরক্ষণটা ভালো থাকে। তারপরে কি ডিঅ্যাক্টিভেটেড জার্মস গুলোকে মেরে ফেলে। আমরা কিভাবে শিওর হব যে এই পাস্তুরাইজেশনটা হয়েছে কিনা? একটা হচ্ছে কেমিক্যাল টেস্টের মাধ্যমে, আর একটা হচ্ছে খাবারের ফরম্যাট নষ্ট হয়েছে কিনা, মানে ফরম্যাট মানে কি আকার আকৃতি দেখবো যে নষ্ট হয়েছে কিনা। এগুলো হচ্ছে আমরা দেখে বুঝবো যে পাস্তুরাইজ হয়েছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে আমাদের আর ক্লাসের 5 মিনিট আছে। ঠিক আছে? তো ক্লাসের 5 মিনিটে হচ্ছে আমরা আহ, আহ, অন্য কথায় না যে বরং আমাদের কি কি হচ্ছে ক্লাসে আমাদের আছে। হ্যাঁ, কি কি জিনিসগুলো লাগবে আমি কমন জিনিসগুলো একটু বলে দিচ্ছি। আমাদের ফ্লাওয়ার মানে ময়দা লাগবে। ঠিক আছে? ময়দা লাগবে, চিনি লাগবে, ডিম লাগবে। তারপর হচ্ছে যেমন কালকের ক্লাস আমাদের চকলেট ক্লাস আছে, তো ওখানে হচ্ছে কোকো পাউডার লাগবে। ঠিক আছে? কোকো পাউডারটা ভালো মানের কোকো পাউডারটা আপনারা কিনবেন। কোকো পাউডার লাগবে। তারপরে হচ্ছে আর লাগবে হচ্ছে বেকিং পাউডারটা লাগবে। বেকিং পাউডার যদি কিনেন ফোস্টার কেকার সেটা ভালো, ওটাও কিনতে পারেন, বা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল যা আছে সেগুলো কিনতে পারেন। বাটার লাগবে। হ্যাঁ, বাটার বা তেল যে যেটা ইউজ করেন সেটা লাগবে। আর হচ্ছে আহ, কালো জিরা, বিস্কিট তৈরি করতে কালো জিরা লাগবে। হ্যাঁ, তাসনিয়া হক আপু লিখেছেন, বাড়িতে লিকুইড দুধ, গরুর দুধ কিভাবে আমরা সংরক্ষণ করা উচিত? বোতলে ডিপ ফ্রিজে রেখে দেয়। হ্যাঁ আপু, আমরাও তাই করি, বোতলে ডিপ ফ্রিজে রেখে দেয়। আমাদের তো ওরকম সংরক্ষণের মেশিন নেই, সেটা আমরা করতে পারি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই যে এই ইনগ্রিডিয়েন্টস গুলা, পাউডার মিল্ক লাগবে, এগুলো হচ্ছে আমাদের কমন ইনগ্রিডিয়েন্টস। হ্যাঁ, আর হচ্ছে কালো জিরা তো বললামই। আর হচ্ছে আমাদের তেঁতুল লাগবে, তেঁতুলের চাটনি যেহেতু করব তেঁতুল লাগবে। তারপরে হচ্ছে আর সোডিয়াম বেনজোয়েট, সাইট্রিক অ্যাসিড, তারপরে এগুলো তো লাগবেই। হ্যাঁ, টমেটো লাগবে। টমেটোটা হচ্ছে আমরা সস দেখাবো, সেখানে হচ্ছে আমাদের সোডিয়াম বেনজোয়েট, সাইট্রিক অ্যাসিড, এই জিনিসগুলো আমাদের লাগবে। হ্যাঁ, এই কমন জিনিসগুলো হচ্ছে আপনার রাখলেই হবে আপুরা।
ভিনেগার, ভিনেগারও লাগবে। তারপরে হচ্ছে রসুন, লাল মরিচ, এগুলো তো সবার বাসায় আমাদের থাকে। হ্যাঁ, যেগুলো কমন জিনিস বলছি না, এই টুকটাক জিনিসগুলা হচ্ছে সবার বাসায় থাকে। ঠিক আছে, আপনারা লিখছেন তো, লিখে রাখেন। এই কমন জিনিসগুলোই আমাদের সবার লাগবে। হ্যাঁ, কালকে যেমন হচ্ছে আমাদের কোকো পাউডারটা লাগবে কালকে ক্লাসে। ঠিক আছে, যেহেতু আমি কালকে চকলেট কেক দেখাবো, চকলেট বিস্কিট দেখাবো, সেজন্য হচ্ছে আমাদের কোকো পাউডারটা প্রয়োজন। ভালো মানের কিছু কিছু কোকো পাউডার ছোটখাটো মুদি দোকানে পাওয়া যায়, ওগুলো হচ্ছে খেলে বালু বালু লাগে। হ্যাঁ, ওই কোকো পাউডারগুলো কিনবেন না, আপনারা শপিং মল থেকে একটু ভালো ব্র্যান্ডের একটু কোকো পাউডার কিনবেন। ঠিক আছে, ভালো ব্র্যান্ডের কোকো পাউডার কিনলে তখন কিন্তু ওই যে বালু বালুর ভাবটা থাকে না। মালয়েশিয়ান বা হচ্ছে ক্যাডবেরি ব্র্যান্ডের, হ্যাঁ, ভালো ভালো ব্র্যান্ডের পাওয়া যায় শপিং মলগুলোতে। ওই কোকো পাউডারটা কিনবেন, ছোটখাটো দোকান থেকে কিনলে অনেক সময় বালু পড়ে কোকো পাউডারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আপনারা ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। কালকে হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আমি হচ্ছে রেসিপি আগেই শেয়ার করে দিব আপনাদের কাছে, যেন আপনারা ইনগ্রেডিয়েন্টস গুলা রেডি রাখতে পারেন। ঠিক আছে, আপনাদের অনেকেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে আপনারা শেয়ার করেছেন কেকের ভিডিও বা সবকিছু শেয়ার করছেন। সবাইকে হচ্ছে আমি সময়ের অভাবে হচ্ছে কমেন্টস করতে পারছি না, এজন্য আপনারা মন খারাপ করবেন না। ঠিক আছে, আমি অনেককে হয়তো বা কমেন্টস করছি, অনেককে কমেন্টস করতে পারছি না, সেজন্য মন খারাপ করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সফলতাই শুভকামনা। ঠিক আছে আপুরা, আসসালামু আলাইকুম।